بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم. هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله العلي العظيم. সূরাতুর রুম এর 40 ও 41 নং আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে রূপ। আল্লাহ তাআলা সেই পরাক্রমশালী সত্তা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের রিজিক দান করেছেন, তিনি আবার তোমাদের মৃত্যু দেবেন, কিয়ামতের দিন তিনি তোমাদের আবার জীবন দেবেন। তোমরা যাদের আল্লাহর সাথে শরীক করে নিয়েছো, তাদের কেউ কি এমন আছে যে এর কোনো একটি কাজও করতে পারবে? মূলত তারা আল্লাহর সাথে যাদের শরীক বানায়, তিনি তার থেকে পবিত্র এবং অনেক মহান। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মূলত আল্লাহ তাআলা তাদের কিছু কাজকর্মের জন্য তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান। আশা করা যায় এর ফলে তারা সেসব কাজ থেকে ফিরে আসবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। এখন আমি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ সম্পর্কে বক্তব্য রাখতে চাই। মাননীয় সদস্যবৃন্দ, আমি এটা শেষ করে নিই, বিশেষ অধিকার শেষ করে নিই, তারপর মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1 বিশেষ অধিকার প্রশ্নে একটি নোটিশ দিয়েছেন। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্য পয়েন্ট অফ অর্ডার সম্পূরক প্রশ্ন বা বিভিন্ন জরুরি কারণে হাত তুলে থাকেন। মাননীয় স্পিকার সব দিকে চোখ রাখতে মাঝে মাঝে অসুবিধা অনুভব করেন, তাই সামনের টেবিলে অবস্থানরত কোনো স্টাফকে কার হাত আগে উঠল এই সিরিয়াল ঠিক করার দায়িত্ব পালন করে মাননীয় স্পিকারকে সহযোগিতা করলে আগে হাত উঠানো ব্যক্তি তার অধিকার পেতে পারেন। মাননীয় সদস্য, আমার সামনের টেবিলে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ কর্মকর্তাগণ আমাকে আমার প্রয়োজন মতো তথ্য দিয়ে সংসদ পরিচালনায় সাচিবিক সহায়তা প্রদান করেন।
কার্যপ্রণালী বিধির 54(3) বিধি অনুযায়ী সংসদ সচিবালয় সম্পর্কে সংসদে সরাসরি প্রশ্ন উত্থাপন করা বিধিসম্মত নয়। বিষয়টি কেবলমাত্র ব্যক্তিগত চিঠিপত্রের মাধ্যমে স্পিকারকে প্রশ্ন করা যেতে পারে। উপরন্তু বৈধতার প্রশ্ন উত্থাপনের জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো সদস্যের বৈধতার প্রশ্ন উত্থাপনে সাফল্য নির্ভর করে সরাসরি স্পিকারের দৃষ্টি গোচরীভূত হওয়া। তাই 164 বিধিতে আপনার প্রদত্ত নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। বিশেষ অধিকার সম্পর্কিত দ্বিতীয় নোটিশটিও দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। বিশেষ অধিকার প্রশ্নে আরও একটি নোটিশ দিয়েছেন। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, সংসদের সিদ্ধান্ত আজান হলেই 30 মিনিটে বিরতি দেওয়া। অ্যাকর্ডিংলি জোহর, আসর ও মাগরিব নামাজের বিরতি সুষ্ঠুভাবেই চলছে, কিন্তু এশার নামাজের বিরতি হচ্ছে না। এই ব্যাপারে নীতি নির্ধারণী ফোরামে কোনো আলোচনা হয়েছে কিনা জানা নেই। তাই এশার নামাজের বিরতির ব্যাপারে মাননীয় স্পিকারের প্রয়োজনীয় নির্দেশনা পেলে ভালো হয়। আল্লাহ হাফিজ। আমার বক্তব্য হচ্ছে, মাননীয় সদস্য, সংসদে প্রচলিত রেওয়াজ অনুসারে বৈঠক চলাকালীন আসর ও মাগরিবের নামাজে বিরতি দেওয়া হয়। এশার নামাজের জন্য কখনো বিরতি দেওয়া হয়নি। তাছাড়া যে কোনো সদস্য এশার নামাজের সময় নামাজ পড়ে নিতে পারেন, কোনো বাধা নেই। উপরন্তু আপনার নোটিশের বিষয়টি বিশেষ অধিকার ক্ষুণ্ণের মধ্যে পড়ে না, তাই 164 বিধিতে আপনার নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরী, কি ব্যাপারে? এটা কি পয়েন্ট অফ অর্ডার নাকি? অধিক গুরুত্বপূর্ণ। আর্টিকেল 36 আমি দাঁড়িয়েছি জনগণের চলাফেরার প্রশ্নে, যে মৌলিক কত বিধি মাননীয় সদস্য? আর্টিকেল 36 সংবিধানের 36। মাননীয় স্পিকার, আপনি অনুমতি দিলে আমি একটু সংক্ষেপে বলে নিতে পারি। বলুন। মাননীয় স্পিকার, আমাদের এটা স্বাভাবিক কথা, আমরা সবাই চলি, সংবিধান আমাদেরকে সেই রাইট দিয়েছে। কুমিল্লা কালকে আমি ছিলাম, কালকে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। একজন সরকারি কর্মকর্তা, কাস্টমের নবীন অফিসার দেখার মতো, তাকে সরকারি ডিউটিতে গিয়েছিল চট্টগ্রামে, পরশু রাত্রে আসার পথের মধ্যে কে বা কারে তারা হত্যা করে ফেলে দিয়েছে বাড়ি যাওয়ার পথে রাস্তাতে নেমে। আমি পুলিশকে যোগাযোগ করেছিলাম, বিষয়টি এটি। আমাদের সরকার গভীর তেল সংকটকে নিয়ন্ত্রিত করেছে, ইনশাল্লাহ মানুষের এখন আর অভিযোগ নেই। আর আমাদের উত্তর এই দিকের ওরও বারবার দাঁড়ানোর সুযোগটা কিছু সীমিত হয়েছে, কিন্তু একটি ভুল বোধ হয়ে গেছে। সেটা হলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে, এত রাত্র পর্যন্ত থাকার সুযোগ নেই। এই লোকটি নির্দয়ভাবে নিহত হয়েছে। কাস্টম কর্মকর্তা, কুমিল্লা মানুষ তাকে পছন্দ করে, কালকে এই মৃত্যুর ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ বলেছে তাদের তেল সংকট আছে, তেল নাকি রেশন হয়েছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এমনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এই ব্যাপারটি পুলিশের তেল রেশন, আইনশৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইনশৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। এতে আমাদের জনগণের নির্বিঘ্নে চলাচলের সমস্যার সৃষ্টি হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আচ্ছা, মাননীয় সংসদ নেতা কিছু বলতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরও 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। আরেকটি পয়েন্ট অফ অর্ডার আমি উত্থাপনের জন্য অনুমতি দিচ্ছি। মোহাম্মদ নাজিবুর রহমান, মাননীয় সদস্য, পাবনা 1।
স্পিকার, আমি যে বিষয়টি রেজ করতে চাচ্ছিলাম 274 বিধিতে, গত কয়েকদিন আগে অনলাইন মিডিয়াতে একটি রিপোর্ট এসেছে যার মুদ্রা কথা সরকার 2 লক্ষ টন ডিজেল আমদানি করছেন বিনা টেন্ডারে। এটার ব্যাপারে সিরিয়াস প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আমি ব্রিটেনে যেই ল ফার্মে ল চেম্বারে ব্যারিস্টার হিসাবে প্র্যাকটিস করতাম, আমার এক কলিগকে নাকি এই কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমার প্রথম যে বিষয়টি আমি বলতে চাই, এটি সম্পূর্ণ মিথ্যা একটি অপবাদ। আমার চেম্বারের কোনো কলিগ এক্ষেত্রে কোনো টেন্ডারে অংশগ্রহণ করেছেন কিংবা পেয়েছেন এরকম কিছু আমি পাইনি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো এটার বিষয়ে যে অপপ্রচার চলছে, এই ব্যাপারে মাননীয় জ্বালানি মন্ত্রী যিনি আছেন তার একটু সুস্পষ্ট ব্যাখ্যার দাবি রাখে। 2 লক্ষ টন জ্বালানি তেল কিভাবে আমদানি হলো, কোনো এক্ষেত্রে কোনো যেই স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে কিনা এই বিষয়টি জানানো দরকার, যাতে জানতে চায়। 3 নম্বর যে বিষয়টি, মাননীয় জ্বালানি মন্ত্রী একটি বিষয় উত্থাপন করেছেন আমার এলাকার ব্যাপারে। তিনি বলেছেন আমার নির্বাচনী এলাকা সাথিয়া, সেখানকার নাকি এক জামাত নেতার কাছ থেকে তেল উদ্ধার করা হয়েছে, তাকে সেখান থেকে তেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আমার যেটা বক্তব্য, সে যে রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে সেখানে আরও 7-8টি জায়গার থেকে তেল উদ্ধার করার কথা বলা হয়েছে, কিন্তু যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তাদের কারো পরিচয় সেখানে বলা হয়নি। শুধুমাত্র সাথিয়ার কথা বলা হয়েছে, সেখানে নাকি জামাত নেতার কাছ থেকে তেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মাননীয় স্পিকার আমি খোঁজ খবর নিয়েছি। যার কথা বলা হচ্ছে জনাব আলাউদ্দিন, আমার সাথিয়া নির্বাচনী এলাকার একটি ইউনিয়নের তিনি বাসিন্দা। সেই জনাব আলাউদ্দিন জামাত ইসলামের কোনো নেতৃবৃন্দর, কোনো র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কেউ নন, জামাত ইসলামের তিনি সদস্যও নন। যেটা হয়েছিল সেখানে তিনি তেল ব্যবসা করেন। তিনি 2 ড্রাম তেল নিয়ে এসেছিলেন, 200 খুব সম্ভব 465 লিটার তেল তিনি নিয়ে এসেছিলেন। সেটা যখন উদ্ধার করা হয়, স্থানীয় লোকজন তখন বাধা দেয় এবং বলে যে এই তেল আমাদের জন্য আনা হয়েছে, একটু অপেক্ষা করেন, জামাতের যিনি আমির আছেন তিনি আসবেন, তখন এটা ফয়সালা হবে। জামাতের আমির সেখানে জানও নাই, এ ব্যাপারে তিনি কোনোভাবে অবহিতও নয়। কিন্তু যেহেতু জামাতের আমিরের নামের কথা সেখানে উল্লেখ করা হয়েছে, উপজেলা জামাতের আমির, সেজন্য রিপোর্ট করা হয়েছে তিনি জামাতের সংশ্লিষ্ট কেউ, জামাত নেতা। এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য, যারা এর সাথে জড়িত আছে, এটা ইনক্লুডিং যদি আমাদের সম্মানিত বিরোধী দলের নেতাও হন, তার এলাকার লোক হয় কিংবা আমাদের যারা কেউ হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সবার বিচার হওয়া উচিত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমাদের সংগঠনের সাথে আর কেউ এই ব্যাপারে জড়িত ছিল না। ধন্যবাদ মাননীয় সদস্য। পয়েন্ট অফ অর্ডার, সংবাদপত্রের রিপোর্টের উপরে কিংবা হিয়ার্সের উপরে অমুকে অমুক কথা বলেছে, এসবের উপরে সংসদে কোনো পয়েন্ট অফ অর্ডার গৃহীত হবে না, এটা নিয়ে আলোচনাও হবে না। জরুরি কিছু থাকলে আপনারা সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করেন। সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা আলাপ আলোচনা চালাবো। স্পেসিফিক 2-1টি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সংসদে আলোচনা করার স্কোপ নাই। আমি দিনের কার্যসূচিতে ফিরে যাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা বলুন, এই বিষয়ের উপরে বলেন না, অন্য কিছু বলেন। যে এই বিষয়ের উপরে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি আগেও আরেকদিন বলেছেন যে সংবাদপত্রে প্রকাশিত কোনো বিষয়কে রেফার করে এখানে আলোচনা হওয়া উচিত নয়, কিন্তু দুঃখজনকভাবে সেদিন মন্ত্রী মহোদয় না, প্রতিমন্ত্রী মহোদয় বিষয়টা অবতারণা করেছেন। তিনি কিন্তু সংবাদপত্রের রেফারেন্সেই কথা বলেছেন। দ্যাট ওয়াজ রিয়েলিটি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ওটা কি পয়েন্ট অফ অর্ডার ছিল? উনি কি পয়েন্ট অফ অর্ডারে বলেছিলেন? না, উনি 300 বিধিতে একটা বিবৃতি ও দিয়েছেন। 300 বিধিতে মন্ত্রীরা যে কোনো সময় বিবৃতি দিতে পারেন। উনি ইট ইজ দেয়ার প্রিভিলেজ। পত্রিকাকেই রেফার করে কথা বলেছেন। আচ্ছা, এটা তাদের প্রিভিলেজ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের নিষ্পত্তি স্থগিত রাখা হলো। পয়েন্ট অফ অর্ডার আর না মাননীয় সদস্য, আমরা দিনের কার্যসূচিতে চলে যাই। আচ্ছা, মাননীয় সদস্য বলেন। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আমি হাউসকে অবগত করছি, গত 24 তারিখ শুক্রবার আমি আমার নির্বাচনী এলাকা 161 নেত্রকোনা 5
আমি আমার সাংগঠনিক কাজে, সামাজিক কাজে এলাকায় যাই। কাজ শেষ করে ফেরার সময় আমি একটি ফিলিং স্টেশনে দেখতে পাই প্রচুর গাড়ির ভিড়। তখন আমি স্বাভাবিকভাবে সেখানে দাঁড়ালাম, ফিলিং স্টেশনে আমার গাড়ি রেখে আমি মানুষের খোঁজখবর নিলাম। ইতিমধ্যেই মাগরিবের আজান হয়ে যায়। আমি ফিলিং স্টেশনের সেখানে নামাজের জায়গা, সেখানে নামাজ পড়তে যাই আমার লোকজন সহ। এই মুহূর্তে বিএনপির কিছু লোক, যারা বিএনপির নাম ধারণ করেছে, তারা সন্ত্রাসী, তারা আমার গাড়ির উপরে হামলা চালায়। আমার লোকজন যারা সাউন্ড শুনে আসে তাদের উপরে হামলা করে, শারীরিকভাবে নির্যাতন করে। এবং আমি যে মসজিদে ছিলাম সেই মসজিদে গিয়ে আমাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করে। মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন। সেই মসজিদের দরজা ভাঙার জন্য বিভিন্ন অস্ত্র দিয়ে তারা দরজার উপর আঘাত করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমাকে মারার জন্য হুমকি দেয় এবং তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। পরবর্তীতে আমি শুনতে পাই যে সেখানে পেশাদার কিলারকে নেওয়া হয়েছিল যাতে আমাকে হত্যা করা হয়। কিন্তু মসজিদের মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা দরজা ভাঙতে পারে নাই বলে আজকে মাননীয় স্পিকার আপনার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। না হয় হয়তো আজকে আমার জন্য এখানে শোক প্রস্তাব আনতে হতো এবং আমার জন্য হয়তো আপনারা 1 মিনিট নীরবতা পালন করতেন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আমার নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমি আমার এলাকার সংগঠনের কর্মীদের নিরাপত্তা চাই। মাননীয় স্পিকার, এইভাবে আমাকে জনগণ জিজ্ঞেস করেছে যে কি অপরাধে আপনার উপর হামলা করা হলো। আমি অপরাধটা বলতে পারি নাই। আমি যতটুকু শুনেছি। মাননীয় সদস্য, আপনার কথা শুনলাম, এখন আপনি আমার কথাটা অনুগ্রহ করে শুনেন। আমি পত্রিকায় দেখলাম যে আপনার এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে। মাননীয় স্পিকার, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছেন তাদের মধ্যে একজন শুধু তালিকাভুক্ত আসামি, বাকিরা সবাই নিরপরাধ। আজকে 9 জনের জামিনে চলে আসছে। আর যারা আসামি ছিলেন তারা সকলেই মিছিল করতেছেন। এই মুহূর্তে আমার কাছে ফোন এসেছে 3টার সময় যে তারা মিটিং করতেছে। ওকে, মাননীয় সদস্য, অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। মাননীয় স্পিকার, আচ্ছা, আমি মাননীয় এসপি মহোদয়কে বলেছি যে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তালিকাভুক্ত আসামিদেরকে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার নিরাপত্তা চাই এবং আসামিদের যেন গ্রেফতার হয়, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। ধন্যবাদ। আমি আপনার কাছে সহযোগিতা চাই। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন সংসদ সদস্যের উপরে হামলা, এটি কখনোই। আচ্ছা, মাননীয় কে বলবেন? মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে এবং জানাতে চাই যে ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। আমাদের সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবং 2 জন অলরেডি গ্রেফতার হয়েছে। 9 জন গ্রেফতার হয়েছে এবং এটা আরও সুষ্ঠু তদন্ত করে অবশ্যই তাদেরকে ব্যবস্থা দেওয়া হবে তাদের বিরুদ্ধে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পুরো সংসদ এই বিষয়ে একমত। আপনার এই বিষয়ে যাতে কঠিন ব্যবস্থা নেওয়া হয়, যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরার ব্যাপারে মাননীয় মন্ত্রী ইতিমধ্যে বলেছেন। আপনি ফলাফল দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর উপর গৃহীত নোটিশ সমূহের উপরও আলোচনা স্থগিত রাখা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের আওতায় প্রাপ্ত একটি নোটিশের সিদ্ধান্ত সংসদকে অবহিত করব। নোটিশটি প্রদান করেছেন চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী। তিনি আলোচ্য বিষয়ে নিম্নোক্ত সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন। চলমান উদ্ভূত
বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে সারা দেশে তীব্র লোডশেডিং চলমান। এই সমস্যার সমাধানে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের মতো বিদ্যুৎ খাতের এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা প্রয়োজন। বিগত সরকারের আমলে করা অনেক বিদ্যুৎ কেন্দ্র কুইক রেন্টাল বা ইন্ডেমনিটি আইনের আওতায় ছিল, যা ক্যাপাসিটি চার্জ নামে রাষ্ট্রের বিশাল আর্থিক বোঝা তৈরি করেছে। এমত অবস্থায় এই ধরনের বিতর্কিত চুক্তিগুলো পর্যালোচনার মাধ্যমে বাতিল করা হোক এবং নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার, বায়ু, বিদ্যুৎ ইত্যাদির উপর অধিকতর গুরুত্ব আরোপ করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যের এই মুলতবি প্রস্তাবের নোটিশে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নেই। তিনি শুধু আলোচ্য বিষয়টি সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করেছেন। এছাড়াও আলোচ্য বিষয়টির সংক্ষিপ্ত বিবৃতিতে বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। গত 22/4/26 তারিখে 18টি বিধিতে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এমত অবস্থায় কার্যপ্রণালী বিধির 62 বিধিতে প্রাপ্ত মাননীয় সদস্যের নোটিশটি মুলতবি প্রস্তাব হিসেবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কর্মসূচি অনুযায়ী এখন কমিটি গঠন। আমি মাননীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলামকে কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠন সম্পর্কিত তার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, গত বৃহস্পতিবার সংসদে একটি ঐতিহাসিক দিন ছিল। সংসদের ইতিহাসে খুব কম সংখ্যকবারই সরকারি দল এবং বিরোধী দল একই বিষয়ে একমত হয়েছে। 1991 সালে সংবিধানের একাদশ এবং দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সরকারি দল ও বিরোধী দল একমত হয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় ব্যবস্থায় সরকারি পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন করেছিল। এরপর এই ধরনের ঐকমত্য খুব একটা দেখা দেয়নি। সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ একটি কমিটি গঠন সরকারি দল ও বিরোধী দল একমত হয়েছে। মাননীয় সংসদ নেতা এবং মাননীয় বিরোধী দলীয় নেতা এই কমিটির সমসংখ্যক সদস্যদের নাম প্রস্তাব করেছেন। মাননীয় সংসদ নেতা যেমন বলেছেন, বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তেমনি বিরোধী দলের নেতাও এই সংসদ সকল জাতীয় সমস্যা সমাধানে কেন্দ্রবিন্দু হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন। মাননীয় স্পিকার, আপনি যেমন আশা প্রকাশ করেছেন, সরকার ও বিরোধী দল এভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয় তাহলে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করা সম্ভব হবে। তাই আমার প্রস্তাব, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে এবং মাননীয় বিরোধী দলীয় নেতার প্রস্তাব মতে সংসদ নেতার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুসারে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান এ নিমিত্তে নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে নিম্নবর্ণিত কার্যপরিধি ও মেয়াদসহ 10 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হোক। সদস্যবৃন্দ হলেন জনাব ইকবাল হাসান মাহমুদ, 63 সিরাজগঞ্জ 2 সভাপতি, জনাব অনিন্দু ইসলাম অমিত, 87 যশোর 3 সদস্য, জনাব ABM আশরাফুদ্দিন নিজান, 277 লক্ষ্মীপুর 4 সদস্য, জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, 223 শরীয়তপুর 3 সদস্য, জনাব মাইনুল ইসলাম খান 169 মানিকগঞ্জ 2 সদস্য, জনাব মোহাম্মদ সাইফুল আলম 185 ঢাকা 12 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 45 চাঁপাইনবাবগঞ্জ 3 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল বাতেন 189 ঢাকা 16 সদস্য এবং জনাব মোহাম্মদ আবুল হাসনাত 252 কুমিল্লা 4 এবং জনাব মোহাম্মদ আবুল হাসান 233 সিলেট 5 সদস্য। এই কমিটির পরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপের উত্থাপিত প্রস্তাবের উপর সংসদের সিদ্ধান্ত প্রয়োজন। কার্যপ্রণালী বিধির 292 ও 293 বিধি অনুযায়ী
সিদ্ধান্তের জন্য প্রস্তাবটি আমি এখন সংসদের ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বর্ণিত কার্যপরিধি ও মেয়াদসহ কার্যপ্রণালী বিধি 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার করণীয় সম্পর্কে সংসদে সুপারিশ সহ রিপোর্ট প্রদান করার জন্য কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। এই কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্য, আপনি কি আপত্তি করবেন? উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিলটি যেখানে আপত্তি, তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই। এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই। শুধু একটা বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে জাতীয় সংসদের যিনি সম্মানিত নেতা রয়েছেন তার কৌশলী দৃষ্টিভঙ্গি, দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমানে অর্থনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে পুনর্বিবেচনা প্রয়োজন। এখানে মাননীয় স্পিকার, আমরা সবাই জানি, আপনিও জানেন, মাননীয় বিরোধী দলের নেতার একটা ভূমিকা ছিল। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সংসদ নির্বাচনের আগেই একটি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যদি বিরোধী দলেও থাকি তাহলে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না, এবং একই সাথে প্লটের কথাও বলা হয়েছিল। এখন যে বিষয়টি আইনগতভাবে রূপ নিতে যাচ্ছে, সেখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বিবৃতিতে যদি আমরা ন্যায় বিচার, ন্যায় ইনসাফের কথা বলি, তাহলে বিরোধী দলীয় নেতার কথাটিও এখানে যুক্ত হওয়া, তার বিবৃতি এবং তার যে সিদ্ধান্ত, এটা আসাটা আমি মনে করছি জরুরি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটাকে তো কোনো আপত্তি বলে আমার মনে হচ্ছে না। আপনি কি আপত্তি করেছেন নাকি কারো নাম মেনশন করার জন্যে? বিলে তো আর নাম মেনশন করা যাবে না। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো, দলের নেতারা এই সংসদের বাইরে যা কিছু কথা বলেন, সেটা রাজনীতির ব্যাপার। যখন আইনের প্রশ্ন আসবে, মাননীয় স্পিকার, বিলটা উত্থাপন করেন পাবলিক পলিসি হিসেবে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী। এটা কোনো প্রাইভেট বিল যদি হতো, তাহলে ওনার পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের নেতার দূরদৃষ্টি সম্পর্কে উত্থাপন করতে পারতেন। সেটা ওনার একটা প্রিভিলেজ অ্যান্ড রাইট। আমরা পার্লামেন্টের প্রথম পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে সরকারি দলের পার্লামেন্ট সদস্যদের মিটিংয়ে এটা উত্থাপন করার জন্য বলেছিলেন, এবং সেই অনুসারে আমরা উদ্দেশ্য এবং কারণ সংবলিত এই বিবৃতি তৈরি করেছি। এই পার্লামেন্টে ওনাদের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য আমাদের কাছে আসেনি। মাননীয় স্পিকার, নেভারদিলেস ওনারা যেহেতু তুলেছেন,
মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে ওনার নামটাও যদি এর সাথে সংযুক্ত হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই মাননীয় স্পিকার। সেই কারণে আমি ওনার নাম উল্লেখ করে মাননীয় সদস্য, দিয়েছি। আপনি আমার কথাটা একটু শুনেন। জি তিনি কোনো আপত্তি দেন নাই, জি সুতরাং আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু উদ্দেশ্য কারণ সংবলিত বিবৃতিটা বিলের সাথে পড়তে চাচ্ছি। মাননীয় স্পিকার, জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের নিজের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানি একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যদিকে তেমনি এ ধরনের শুল্কমুক্ত সুবিধা কর প্রদানের ক্ষেত্রে দেশের মালিক জনগণের সাথে দৃশ্যমান বৈষম্য তৈরি করে। এ প্রেক্ষিতে মাননীয় সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে সাম্য প্রতিষ্ঠা কল্পে উক্ত সুবিধা বাতিল করার জন্য দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 পিও নম্বর 28 অফ 1973 এর আর্টিকেল 3C বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যালাওয়েন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 এর অধিকতর সংশোধনকল্পে আনিত দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তনা এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি, যা দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 নামে অভিহিত হয়েছে, উক্ত বিলটি উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন,
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ৭। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমত এই জিনিসটা বলা দরকার, আজকে আমার এখানে থাকার কথা ছিল না, আমার এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখারও কথা ছিল না। আমার মরহুম বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, আর সেই কারণে the Almighty in His great wisdom has decided that I stand here in His stead. আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, তবে প্রথমবারের মতো বক্তব্য রাখছি এই সংসদে, কিছুটা তো নার্ভাসনেস আছে। শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে। ওনাদের কারণে আজকে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্য রাখতে পারছি। মাননীয় স্পিকার, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি হয়তো ভুলে গেছেন, তবে আপনার সাথে আমার একটা বেশ পুরানো সম্পর্ক আছে। আমার বাবা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়েন করে, সেই প্রস্তাব আপনি নিয়ে গিয়েছিলেন, আর তার মাধ্যমেই, যেহেতু আমার বাবা জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদে বিশ্বাস করতেন, সেই কারণে আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দলে যোগ দিয়ে ওনার সংসদ সদস্য হিসেবে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, এখানে দাঁড়ানোর পরে অনেকেই তাদের নিজ নিজ এলাকার সমস্যার ব্যাপারে কথা বলেন। আমি আজকে সেটা থেকে একটু দূরে সরে যাচ্ছি। রাঙ্গুনিয়া চট্টগ্রাম ৭-এর জনগণ আমাকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, কারণ তারা বিশ্বাস করেছে যে আমার মধ্যে হয়তো সেই ক্যাপাবিলিটিটা আছে, যেটার মাধ্যমে এই এলাকার সব সমস্যার সমাধান আমি খুঁজে পাব। আজকে এখানে দাঁড়িয়েছি, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ উনি একটা সুযোগ করে দিয়েছে আমাকে এবং আমাদের সকল সদস্যদেরকে, যেখানে বারবার করে সংসদে দাঁড়িয়ে ওনার সাথে আলাপ আলোচনা করা যাচ্ছে। ওনাকে এখানে পাচ্ছি আমরা, এবং ওনার সাথে আমাদের যেই মিনিস্টাররা ওনার সাথে কাজ করছেন তাদেরকেও আমরা প্রতিদিন পাচ্ছি। তাদের কাছে আমি অনুরোধ করব, আমার এলাকার যখন সমস্যা নিয়ে আপনাদের কাছে আসি, সাহায্য করবেন। 17 বছর ধরে কোনো ধরনের উন্নয়ন হয়নি রাঙ্গুনিয়ায়। আজকে আপনাদের কাছে হাত পেতে ছোট ভাই হিসাবে এসেছি, আশা করি আপনারা সকলেই সাহায্য করবেন। মাননীয় স্পিকার, বর্তমানে আমরা একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে এই সংসদের মধ্যে একটা ট্রাস্টের ল্যাকিং চলে এসেছে। আমরা বারবার করে বলেছি, আমার প্রধানমন্ত্রী বারবার করে বলেছে, জুলাই সনদের মধ্যে যা যা লেখা আছে অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করব আমরা। তবে আমার বিরোধী দলের বন্ধুরা যেটা বিশ্বাস করতে রাজি না। হয়তো এত বছর নির্যাতিত হওয়ার কারণে তারা এখন আর কাউকে বিশ্বাস করে না। তবে আমি বলে রাখি, আপনারা যেভাবে করে 17 বছর নির্যাতিত হয়েছিলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই নির্যাতিত হয়েছিলাম। আপনারা যেভাবে করে এখানে সংসদ সদস্য আছে যে আয়না ঘরে অনেক বছর ছিলেন, আমিও সেই একই আয়না ঘরে 7 মাস হয়ে এসেছি। বেশ লম্বা জার্নি ছিল আয়নাঘর থেকে এই সংসদ পর্যন্ত। আশা করি আমার উপরে তারা ভরসা রাখবে। আশা করি যারা যারা এখানে নির্যাতিত, যারা এখনো এই গুমের শিকার,
যারা এখনো প্রিয়জনকে ফিরে পায়নি তাদের উপরে ওনারা ভরসা রাখবেন। আমরা একটা নতুন জিনিস দেখতে পেলাম। প্রথমবারের মতো আমার প্রধানমন্ত্রী একদিনের মাথায় এই সংসদে দাঁড়িয়ে বলল, আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়েছেন, আমরা সেই সাহায্য চাই। সঙ্গে সঙ্গে কমিটি গঠন করে দেওয়া হলো। এই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে আমরা তাদের সাহায্য কামনা করি এবং যেহেতু তারা সাহায্য করতে চেয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে অবাক হলাম। আমি একটি প্রোগ্রামে গিয়েছিলাম যেখানে এই মানবাধিকার নিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা হচ্ছিল। সেখানে আমাকে বলা হলো যে এই মানবাধিকারের যেই অর্ডিন্যান্সটা ছিল সেটা ল্যাপস হয়ে গেছে, কেন হলো? সেখানে জবাব দিয়ে এসেছি যে মানবাধিকারের যেই অর্ডিন্যান্স ল্যাপস হয়েছে সেটা একটা দুর্বল অর্ডিন্যান্স ছিল। শক্তিশালী বিল আকারে আমরা এখানে একটি নতুন বিল প্রস্তাব করব। আশা করি তারা ভরসা রাখবে যে যেই ব্যক্তি 7 মাস টর্চার হয়েছে সেই ব্যক্তি তাদেরকে মিথ্যা কথা বলছে না, অসৎ কথা বলছে না। মাননীয় স্পিকার, আমরা গত 2 মাস ধরে চেষ্টা করেছি এই সংসদে দাঁড়িয়ে তাদের যেই ভরসা আছে সেটা যেন আমাদের পক্ষে নিয়ে আসতে পারি। আশা করছি সামনের মাস যেগুলি যাবে আস্তে আস্তে করে তারা আমাদের উপরে ভরসা রাখা শুরু করবে। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনাকে আরও 2 মিনিট সময় দিচ্ছি, কিন্তু এই 2 মিনিটের মধ্যে আপনি কনক্লুড করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদেরকে বারবার করে জিজ্ঞেস করা হয় যে আমরা যে এই সংসদে দাঁড়িয়ে আছি নতুন করে বিল আকারে কেন নতুন বিল আনা হচ্ছে। আমি তাদেরকে বলে দিতে চাই, আমার প্রধানমন্ত্রী আমাদের উপরে ভরসা রেখেছে এবং আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। উনিও জানতে চান আমার ওপিনিয়ন কি। এই জুলাই সনদ যখন সই করা হয়েছিল তখন আমরা রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিলাম, তবে আমি এখানে দাঁড়িয়েছি রিপ্রেজেন্টিং দ্য পিপল অফ রাঙ্গুনিয়া। ওই সনদ সই করার সময় আমাকে কোনো সময় কোনো প্রশ্ন করা হয়নি। আমার প্রধানমন্ত্রী জানতে চায় আমার ওপিনিয়ন কি। এখানে আমরা যেই ধরনেরই আইন পাশ করি না কেন উনি চাচ্ছেন যে আমরা যেন সব ধরনের আলাপ আলোচনার মাধ্যমে একটা কনসেনসাসে আসি এবং আইন পাশ করি। আশা করি এই জিনিসটার উপরেও আমার ভাইরা, আমার বন্ধুরা আমাদের উপরে ভরসা রাখবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুযোগ করে দিয়েছেন। অনেক দিন ধরে এখানে বক্তৃতা দেই না বলে আমার এলাকার মানুষরা মনে করেছিল আমার মাইকটা হয়তো নষ্ট। আজকে আমি প্রমাণ করতে পারলাম যে আমার মাইক ঠিক আছে এবং আমার স্পিকার আমাকে সুযোগ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার পিতা সালাউদ্দিন কাদের চৌধুরী একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন। আমরা আশা করছি সুনামের দিক থেকে আপনি তাকেও অতিক্রম করে যাবেন এক সময়। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ 2, আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ছিলাম, আমার দলের প্রধান আল্লামা মামুনুল হক সাহেবকে। আমি ধন্যবাদ জানাই তার আব্বাজান বাংলাদেশের সর্বপ্রথম বাংলায় বুখারি অনুবাদ করেছিলেন, যে বাংলা বুখারি আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। আমি ধন্যবাদ জানাই 71-এ যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং আপনার মতো যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই 2013 সালে শাপলা চত্বরে নিরস্ত্র হেফাজত নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছেন তাদেরকে। আপনি জানেন মাননীয় স্পিকার, ভালো করে জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেদিন বিএনপি এবং তার দলের নেতাকর্মীদের বলেছিলেন হেফাজতের নেতাদের পাশে দাঁড়াতে।
হেফাজতের নেতারা ভরসা পেয়েছিল বিএনপি আমাদের পাশে থাকবে। সেদিন যদি বিএনপির নেতা কর্মীরা হেফাজতের পাশে থাকতো তাহলে এই স্বৈরাচার সরকার আর 11 বছর লম্বা সময় পাইতো না। মাননীয় স্পিকার, আমি তাদেরকে স্মরণ করি। আমি আপনার মাধ্যমে আরেকটা কথা স্মরণ করি, আরও স্মরণ করি 2024-এ যে সমস্ত ছাত্র ভাইয়েরা আন্দোলন করে প্রায় 1,500 ছাত্র জীবন দিয়েছেন। এই 1,500 ছাত্র জীবনের বিনিময়ে আজকে আমরা সংসদে এসেছি। আজকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের বিরোধী দলীয় নেতা আছেন। আমি জানি না পৃথিবীর কোনো পার্লামেন্টে এরকম সুন্দর এবং এরকম ভদ্র নম্র দুইজন পার্লামেন্টারিয়ান আমরা কোথাও পেয়েছি কিনা। আমি জানি আমাদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। ওনাদের মতো যেমন বাংলাদেশে নামকরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কেউ ছিলেন না, খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক প্রধানমন্ত্রীও বাংলাদেশে কেউ ছিলেন না। আমি ওনার সন্তান হিসাবে প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখব, আপনি আমাদের বিরোধী দলের নেতাকে নিয়ে 24-এর গণ অভ্যুত্থানের যে আইনটা আমরা চাচ্ছি, আইনের মার পেছে না ফেলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আমাদের বাংলাদেশের সবচেয়ে স্মার্ট মন্ত্রী, ওনার যেমন যোগ্যতা আল্লাহ দিয়েছেন, ওনার সব কিছু স্মার্টনেস, আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় দুই প্রধানমন্ত্রী এবং আমাদের বিরোধী দলের নেতা মিলে 24-এর যে আইনটা নিয়ে আমরা মারপেসের মধ্যে আছি, এই মারপেস থেকে আমাদেরকে বের করে নিয়ে আসবেন। মাননীয় স্পিকার, আমরা এখানে এসেছি জনগণ, বাংলাদেশের জনগণ আমাদেরকে, বিশেষ করে আমার আসন বাংলা 147 ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা, এখানকার মানুষ 54 বছর কোনো সুযোগ সুবিধা বুক করেনি। বাংলাদেশের প্রতিটি থানা আপনি হিসাব করে দেখেন, আমার ফুলপুর তারাকান্দাতে আইডি পরাযুক্ত রাস্তাগুলোর মধ্যে মাত্র 20% রাস্তা পাকা, এর মধ্যে 10% অচল অবস্থা। এরকম মন্দ এবং অচল অবস্থা আমার বাংলাদেশে, আমার ফুলপুর তারাকান্দার মতো আর কোথাও নাই। আমি মাননীয় সড়ক মন্ত্রী এবং সেতু মন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি যদি একটু দৃষ্টি দিতেন, এই মানুষগুলো আমি আলেম দেখে তারা বিবেচনা করেছিল, অন্য এমপি মন্ত্রী যারা ছিল তারা এলাকার কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রক্ষা করে নাই। আমি কমিটমেন্ট রক্ষা করব, এই বিশ্বাসে আমাকে বুদ্ধি দিয়ে সংসদে পাঠিয়েছে। আমি মাননীয় সড়ক মন্ত্রী এবং সেতু মন্ত্রীকে অনুরোধ করব, আমার দিকে একটু বিবেচনা করবেন, আমার এলাকার অসহায় মানুষদের দিকে একটু বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমার 2টি থানায় 2টি হাসপাতাল আছে, 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এর মধ্যে একটা হাসপাতাল শুধু আউটডোর আছে, ইনডোর নাই। আরেকটা হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আউটডোর ইনডোর আছে, কিন্তু আশপাশের 4-5টি থানার রুগী আপনি যদি যান মাননীয় স্পিকার, চোখের পানি আসবে। রাস্তাঘাটে, বারান্দায়, সব জায়গায় শত রুগী পড়ে আছে, কোনো তাদের খাবারের ব্যবস্থা নাই, ওষুধের ব্যবস্থা নাই, তাদের চিকিৎসার ব্যবস্থা নাই, কিন্তু মানুষ আশায় বুক বেঁধে বসে থাকে যে চিকিৎসা হয়তো হবে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, ওনার কাছে আমি একটা ডিউ দিয়েছি, আপনি আমার এই 2টা হাসপাতালের দিকে একটু নজর রাখবেন। মাননীয় স্পিকার, আমরা সংসদে এসেছি, একটা কথা না বললেই পারতেছি না, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন, বিশেষ করে একটু সময় বাড়িয়ে দিবেন। পহেলা 14 তারিখ পহেলা বৈশাখে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি তারাকান্দা উপজেলা অফিসে গিয়েছিলাম। সেখানে আমাকে এবং আমার দলের নেতা কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এরপর আমরা একটা সমাবেশ করেছিলাম, প্রতিবাদ সমাবেশ থেকে আসার সময় আমাদের 10 থেকে 15 জন মানুষের উপর আক্রমণ করে রক্তাক্ত করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল। ফেসবুকে যখন রক্তাক্ত ছবিগুলো দেওয়া হয়েছে, তখন তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে পাকের ঘরের মধ্যে মুরগি জবাই করে রক্ত মাখানো হয়েছে। মাননীয় সদস্য, আপনি 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন। 1 মিনিট শেষ করেন। 2 মিনিট দিয়ে ওকে, 2 মিনিটে শেষ করেন। আমি সেটার একটা তদন্ত করে একটা বিচার চাই। মাননীয় স্পিকার, আমি লম্বা কথা বলবো না, যেহেতু সময় কম দিয়েছেন। আমরা এখানে এসেছি দেশ জাতির কল্যাণের জন্য, এই দেশের মানুষ মানব কল্যাণের জন্য। আমি আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী হয়ে সকল মন্ত্রী বরাবর আমি 1-2টা প্রস্তাব রাখবো, যদি একটু বিবেচনা করেন তা আমাদের পরবর্তী প্রজন্ম খুব সুন্দর হবে, ভালো হবে, এটা আমি আশা রাখি। 1 নম্বর প্রস্তাব, মাননীয় স্পিকার, বাংলাদেশের কওমি মাদ্রাসা স্বীকৃত হয়েছে, স্বীকৃতির বাস্তবায়ন হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর বরাবর আমি বলবো এটা বাস্তবায়ন করে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলোতে যদি এই সমস্ত আলেমদেরকে তাদেরকে শিক্ষার এবং শিক্ষকতার ব্যবস্থা করে দেন, তাহলে এরা পরকালীন শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার খারাপের থেকে এরা বেঁচে থাকার রাস্তা পাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আর একটা ছোট্ট বক্তব্য হবে, আমাদের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা যেন আরও জোরে সোরে আর একটু বড় সড়ো করতে পারেন। আমাদের বাংলাদেশে প্রায় প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক একটা করে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করা হোক। এবং তার চেয়ে বড় কাজ হবে যদি ইমাম মুয়াজ্জিনদের মাধ্যমে, আপনারাও পড়েছেন মক্তবে, আমরাও পড়েছি মক্তবে, আজ থেকে 30-40 বছর আগে যে মক্তবে যারা লেখাপড়া করেছে তাদের চরিত্র ততটা খারাপ হয় নাই, মক্তব বন্ধ হওয়ার পরে আমাদের জেনারেশন যতটা খারাপ হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে বলবো প্রত্যেকটা মসজিদের জন্য ইমাম মুয়াজ্জিনদের বেতন যেমন চালু করবেন, প্রত্যেকটা মসজিদের জন্য মক্তব শিক্ষা চালু করা হয়, আমাদের কোমলমতি শিশুদেরকে দিন শিক্ষা দিয়ে, পরকালীন শিক্ষা দিয়ে আদর্শবান নাগরিক হিসাবে তাদেরকে করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আমাকে সুযোগ দিয়েছেন। আশা করব ভবিষ্যতে সময় দিয়ে কিছু কথা বলার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল 5। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, সময় একটু বাড়িয়ে দিবেন দয়া করে যদি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান করুণাময় আল্লাহর উপরে শুকরিয়া আদায় করছি, এই মহান সংসদে আমাকে কথা বলার তৌফিক দান করেছেন। সকল প্রশংসার দাবিদার আল্লাহ রাব্বুল আলামিন। আমি স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি মমতাময়ী মা, যার মাতৃস্নেহে বড় হয়েছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই হাউজের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার টাঙ্গাইল 5 এলাকার যে জনগণ আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সকল নারী ভোটারদের প্রতি, যারা বেহেশতের প্রলোভনকে প্রত্যাখ্যান করে বিএনপিকে নির্বাচিত করেছেন, সেই সব নারী ভোটারদের। মাননীয় স্পিকার, নতুন সংসদ সদস্য তো, সেই জন্য একটা কথা বলতে চাই। আমি কি কাউকে মুনাফেক বলতে পারবো এই সংসদে? না, পারবেন না। আচ্ছা, আমি মুনাফেক বললাম না কাউকে। মাননীয় স্পিকার, জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে, এই সংসদে আইন পাশ হবে। আমরা আইনের পাশ করার জন্যই জনগণ আমাদেরকে পাঠিয়েছে। আইনের বিপক্ষে কথা বললে হবে? আইনের পক্ষে কথা বলতে আসুন, আইন নিয়ে কথা বলুন। ওনারা বেল আইনে চলতে চায়, কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে। আমি ওই সময় জেলখানায় ছিলাম। জামাতের সাধারণ সম্পাদক গোলাম পারোয়ার সাহেব আমার পাশের সিটেই ছিলেন। আমি ম্যাক্সিমাম সময় তাকে আমার বালিশটা দিতাম তাদেরকে শোয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি এরপরে যখন বের হই, এক টেলিভিশনে দেখলাম শিবিরের সভাপতি বলছে উনি নাকি ওই টাইমে বাজার করেছেন, আর ছাত্র দলের সভাপতি রাস্তায় আহত হয়েছে পুলিশ দ্বারা। তাহলে জুলাই আন্দোলন নিয়ে কার কি ভূমিকা? এই আওয়ামী লীগের মতো আচরণ। আওয়ামী লীগ 71 মনে হয় যে আওয়ামী লীগই করছে, আর কেউ যুদ্ধ করে নাই, এইরকম আচরণ আওয়ামী লীগ করছে। এদানিং ওই রোগ তাদের ভিতরে ঢুকছে। জুলাই আন্দোলন খালি তারাই করছে, আর কেউ করে না। এইটা বলে আজকের এই সংসদ ঐক্যবদ্ধতা সংসদ। একটি জিনিস এই সংসদে মাননীয় স্পিকার, যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তারাই এই সংসদে সংসদ সদস্য হয়েছে। জুলাইয়ের সনদ নিয়ে কথা বলে যে গণভোট,
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে কথা বলেছে। আমরা 51%-এর প্রায় অধিক কিন্তু আমরা প্রতিনিধিত্ব করি। কাজে 70 ভাগের মধ্যে 51 ভাগ মানুষ আমাদের কথায় ভোট দিয়েছে, আমাদের নেতার কথায় ভোট দিয়েছে, সেটা স্মরণে রাখতে হবে। কথায় কথায় বলেন যে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের মতো আচরণ ঢুকে গেছে। 2 মাসের সরকার, কিন্তু এটা কিন্তু 5 বছর, মনে হয় যে 5 বছর সরকার আমরা শুরুই করলাম না, তার আগেই যত সব অভিযোগ। এই 2 মাসে কি কি করছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই কথাগুলি কিন্তু একবারও বলেন না। গতকাল একটি সমাবেশের বক্তৃতা শুনলাম আর কি, বিভিন্ন ইস্যুতে তারা কথা বললেন, জাতীয় ইস্যুতে। মাননীয় স্পিকার, এইটা কিন্তু 8 সালের নির্বাচন মার্কা সরকার না, এটা 14 সালের নির্বাচন মার্কা সরকার না, 18 সালের নির্বাচন মার্কা সরকার না, এটা 24-এর সরকার না, আমিডামির সরকার না, জনগণের প্রত্যক্ষ ভোটের সরকার। কাজেই হিসাব করে পথ চলা উচিত। কথায় কথায় বলে ফেলেন, নিঃশেষ করে দিবেন কাদেরকে, নিশ্চিহ্ন করে দিবেন কাদেরকে? মাননীয় স্পিকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, এরপরে বাংলাদেশে 3টা গণ অভ্যুত্থান হয়েছে যদি আমরা ধরি স্বাধীনতার পর। 75-এ বিপ্লব হয়েছে, নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই দল বিএনপি। 90-এ একটি গণ আন্দোলন হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর 24 আন্দোলন হয়েছে, নেতৃত্ব কে দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের আপামর জনতা। সেটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সম্পৃক্ততার কথা বলেছেন। যারা আমিডামি নির্বাচন করে, যারা জনগণ থেকে প্রত্যাখ্যিত, তাদের সাথে বিএনপির তুলনা করেন। এই জন্য বললাম মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য চান ভাই ওইখানে রয়েছেন, তিনি বলেছেন ওনাদের সাথে একসাথে জেল খাটলাম, এখন ভাব বুঝতেছি না ঘটনা কি। মাননীয় স্পিকার, আমিও কথাবার্তায় ভাব বুঝি না, সংসদে কয় এক কথা, বাইরে যায় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মুনাফেক বলবো কিনা। যেহেতু আপনি না করছেন, আমিও আর বললাম না। একটি কথা বলতে চাই, এই 2 মাসে বিএনপি যে কাজ করেছে, যে কাজে হাত দিয়েছে, অন্য কোন সরকার মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায় থাকলে এই ধরনের সাহস করত না। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো, আর বাড়ানো হবে না, 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আপনার এলাকায় আমি নির্বাচন করতে গিয়েছিলাম, উপনির্বাচন, সেই জন্য আপনি 4 মিনিট দিতে পারতেন আমাকে। মানে স্পিকার, 2 মিনিটের মধ্যেই শেষ করব। এই সরকার, আমার এলাকার কথা আমি নাই বলি, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকার নির্বাচনের আগে গিয়েছিল। উনি ওই নির্বাচনে আমি দাবি করেছিলাম, উনি বলছে করে দিবে, আমার বিশ্বাস আছে আস্তে আস্তে ইনশাল্লাহ, সেই জন্য বললাম না, এলাকার লোকজনও জানে করে দিবে ইনশাল্লাহ। আমি শুধু বলতে চাই, আন্দোলন করে করে বিএনপি গত 17 বছর এই জায়গায় এসেছে। কাজেই আন্দোলনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। আপনারা 96 সালে ভুল করেছিলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আসার সুবিধা করে দিয়েছিলেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন।
86তেও করছেন, 96ও করছেন, ভুলের রাজনীতিতে আছেন। একটা কথা বলে যাই, এইবার যুদ্ধের কথা বলেন, বিভিন্ন কথা বলেন, একটি কথা বলতে চাই, এই সংসদকে সাক্ষী রেখে আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। কাজেই আগামী দিনে আসুন ঐক্যবদ্ধভাবে এই সংসদকে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের বিবেককে সামনে রেখে আমরা কাজ করি। এই সংসদে যেভাবে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে সেই প্রত্যাশা আমরা পূরণ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আবুল হাসনাত, সদস্য কুমিল্লা 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার সময় হলো 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সিরিয়াল অনেক পিছনে ছিল, যদিও আমি আজকে এই সংসদে আমরা অনেক ত্যাগ, তিতিক্ষা, আমরা সবার কাছে অনেকের সংগ্রামের কথা শুনি। তারা অনেক লড়াইয়ের মধ্য দিয়ে আজকে এই সংসদটি আমাদের প্রজন্মের জন্য, আসলে আমরা আজকে যা কাজ করছি না কেন সেগুলো হচ্ছে আমাদের প্রজন্মের জন্য। আপনারা যে কাজগুলো করছেন, যে দায়িত্বটা নিয়েছেন, এই দায়িত্বের ফলভোগী বা সুবিধাভোগী কিন্তু আমাদের এই প্রজন্ম। মাননীয় স্পিকার, আমরা খুব আশাহত হই যখন এই সংসদ এত রক্ত, এত লড়াই, এত ত্যাগের পরে আজকে যখন এই সংসদটি গঠিত হয়েছে, কিন্তু এই সংসদ আবার আগের যেই ভিশিয়াস সাইকেল, দোষারোপের যেই সাইকেল, একজনকে বিভিন্ন ট্যাগিংয়ের যেই সাইকেল, মত দমনের নামে, বিরোধী মত দমনের নামে মামলার যেই সাইকেল, আমরা সেইখানে আবার চলে গিয়েছি। ক্যাম্পাসগুলো আবার আনরেস্টের দিকে যাচ্ছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, বিরোধী দল মত দমনের জন্য মামলা করা হচ্ছে, প্রতিমন্ত্রীকে ফেসবুকে লেখার কারণে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, হুইপকে সমালোচনা করলে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। আবার আমরা আগের সংস্কৃতিতে আমরা চলে যাচ্ছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে কার্টুন শেয়ার করে বিভিন্ন স্যাটায়ার, বিভিন্ন মকারিকে প্রমোট করছে, বিরোধী মতকে প্রমোট করছে। সেইখানে এই সংসদ গঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত 9টা ঘটনা ঘটেছে যেখানে মত প্রকাশের জন্য আজকে বাসা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই। আমরা নির্ভয়ে ফেসবুকে আমরা ব্যাকস্পেস ব্যবহার করতে চাই না। কিন্তু আবার একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, আবার একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখলাম সিলেক্টিভ এক ধরনের বিরোধিতার পরিবেশ তৈরি করা হচ্ছে। আমাদের সমাজের যারা গ্রহণযোগ্য এক ধরনের পলিটিক্যালি এলিট শ্রেণীর নারীদেরকে নিয়ে যখন সমালোচনা করা হয়, তখন সেটাকে নারীদের বিরুদ্ধে এটাকে বিবেচনা করা হয়। কিন্তু যারা পলিটিক্যালি পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, গার্মেন্টস কর্মী রয়েছে, যারা হচ্ছে এই দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, গ্রামগঞ্জের নারীরা, মায়েরা যারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে যখন স্লাট শেম করা হয়, গালি দেওয়া হয়, সেটাকে আমরা নারী বিরোধিতা হিসাবে আমরা সেটাকে আমলে নেই না। এই ধরনের সিলেক্টিভ নারী বিরোধিতা করা, এই ধরনের সিলেক্টিভ নারী সমালোচনা করার যেই ধরনের প্রবণতা রয়েছে, সেই জায়গাগুলো থেকে মাননীয় স্পিকার আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, আজকে ক্যাম্পাসগুলোতে আবার এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমি ইউনিভার্সিটি থেকে 2022 সালের অক্টোবরে ইউনিভার্সিটি থেকে এসেছি। আমাদের সময় গ্যাস্ট্রোম গণরুমের কালচার ছিল। আমাদের সময় একটা শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যেত। আমরা সেখানে দেখেছি ক্ষমতাসীন দল কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদেরকে পুঁজি করে তাদের ক্ষমতা কাঠামোকে দীর্ঘমেয়াদী করার জন্য সেখানে বাধ্যতামূলক সেখানে রাজনীতি করাতো।
আজকে সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার গ্যাস্ট্রম গণরম কালচার চালু করার প্রয়াস শুরু হয়েছে, আবার সেইখানে বাধ্যতামূলক রাজনীতির কালচার শুরু করা হচ্ছে। আমরা দেখেছি ক্ষমতাসীন যারা রয়েছে তারা তাদের সন্তানদেরকে বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে, আর মধ্যবিত্ত সন্তানরা যাদের বাবা মায়েরা কলকারখানায় কাজ করে, যাদের বাবারা রেমিটেন্স যোদ্ধা, যাদের বাবারা কষ্ট করে তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তাদের সন্তানদেরকে ক্ষমতালোভী রাজনীতিবিদরা তাদের সন্তানদেরকে ব্যবহার করে তাদের ক্যারিয়ারে ঝুঁকিতে ফেলে তাদের গদি বা পাটাতন শক্ত করার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে বিদেশে রেখে নিরাপদে রাখে, আর পরের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলে। মাননীয় স্পিকার, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা তৈরির হাতিয়ার হবে না। এই বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, বিশ্ববিদ্যালয়গুলো পাঠ চর্চা, বিশ্ববিদ্যালয়গুলো সেখানে এক ধরনের মনস্তাত্ত্বিক সমৃদ্ধি, এবং সেখানে হচ্ছে আমরা যেখানে গবেষণা হবে সেখানে আমরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে বুদ্ধিজীবী গবেষক আমরা হচ্ছে বাংলাদেশকে এবং জাতিকে উপহার দিতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা উৎপাদন করার এক ধরনের বিশেষ সার্কেলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, এই 36 জুলাই এই তরুণ প্রজন্মকে কি দিয়েছে? বক্তব্যের শুরুতে অনেককে স্মরণ করে আমরা 36 জুলাইয়ে, এই জুলাইতে যারা আহত হয়েছে, 17 বছর ধরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদেরকে স্মরণ করতে আমরা লজ্জা পাই। মাননীয় স্পিকার, তাদেরকে মুখ দেখানোর আমাদের জায়গা নাই, আমরা তাদেরকে কিছুই দিতে পারি নাই। আমরা একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আমরা আজকে এই সংস্কার, আমাদের কাঠামোগত পরিবর্তনের জন্য আজকে আপনাদের এই লড়াইটা ছিল, এই সামগ্রিক হাউজের লড়াই ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি 2009, 10, 11, 12, 13, 14 সালে আমি সংসদে বসে কিছুক্ষণ আগে আমি 2009 সাল পরবর্তী থেকে 12 সাল পর্যন্ত যেই সংসদের যে বিতর্কগুলো ছিল আমি বিতর্কগুলো পড়ার চেষ্টা করছিলাম। মাননীয় স্পিকার, যদি আজকে এটা 2014 সালের সংসদ হতো, আর যে সংস্কার প্রস্তাবগুলো এই পাশ থেকে দেওয়া হয়েছে, ঐকমত্য কমিশন থেকে দেওয়া হয়েছে, এই সংসদের একজনকেও খুঁজে পাওয়া যেত না যে এই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিত। আজকে মানবাধিকার কমিশনকে ল্যাপস করে দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশনকে ল্যাপস করা হয়েছে, বারবার করে বলা হচ্ছে আরো শক্তিশালীভাবে হচ্ছে মানবাধিকার কমিশন নাকি উত্থাপন করা হবে। আজকে পুলিশ সংস্কার কমিশন, আজকে অর্ডিন্যান্স সেখানে বাতিল করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে আরো পুনর্বিবেচনা সাপেক্ষে সেখানে হচ্ছে এই সংসদ উত্থাপন করা হবে। মাননীয় স্পিকার, যদি সেটাকে সবকিছুই তো সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে, যদি এটা নিয়তটা যদি সহি থাকতো, ওয়েল ইন্টেনশন যদি থাকতো, এই অর্ডিন্যান্সটাকে এখানে গ্রহণ করে পরবর্তীতে কিন্তু সংশোধন করা যেত। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 2 মিনিটে শেষ করুন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল, বিরোধী দল, এই সরকারি দল এবং বিরোধী দল একটা আপেক্ষিক বিষয়। আপনারা এই পাশে ছিলেন, এখন সময়ের পরিক্রমায় এই পাশে গিয়েছেন, আমরা এই পাশে আছি। যদি জনগণ চায়, আমরা যদি মানুষের ম্যান্ডেট নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে সময়ের পরিবর্তনে এই সিট পরিবর্তন হবে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, প্রজন্মের ভাষাকে অনুধাবন করার চেষ্টা করুন। এটা আমি আমার নিজেকেও বলবো, প্রজন্মের ভাষাকে পড়ার চেষ্টা করুন। আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সন্তান যেই প্রজন্মের, আমরা একই প্রজন্মের, আমাদেরকে ধারণ করার চেষ্টা, আমি চাইবো আপনারা সবাই আমাদেরকে ধারণ করার চেষ্টা করবেন। বিএনপির নয়, কেবল জামাতের নয়, কেবল এনসিপির নয়, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন যেন আমরা করতে পারি। মাননীয় স্পিকার, এই চেয়ার আমি অনুধাবন করতে পারছি জনগণ বিচ্ছিন্নতা তৈরি করে। এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চলে, মিনিস্ট্রির এসিতে বসে, বাসার মধ্যে 24/7 আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটির মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এই জন্য এই সংসদে যখন আমরা দাঁড়াই, আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না। আমরা এই সংসদে বসে যদি আমরা লোডশেডিংয়ে আমরা খুঁজি, এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না, এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না, এই সংসদে বসে সব কিছুকেই। মাননীয় স্পিকার, আমরা যে এই বাংলাদেশের সবচেয়ে সুবিধাভোগী মানুষের মধ্যে এই সংসদে যারা বসে আছি, বাংলাদেশের সবচেয়ে
ফেসিলিটেড মানুষের মধ্যে আমরা অন্যতম। মাননীয় স্পিকার, আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের আশাগুলোকে, সময়গুলোকে, স্বপ্নগুলোকে আমরা রাজনৈতিক ভাষার মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস আমাদেরকে থাকতে হবে। আবার যদি আমরা বিভাজনের রাজনীতিতে যাই, তাহলে সেখান থেকে বিএনপি বেনিফিটেড হবে না, এনসিপি বেনিফিটেড হবে না, জামাতে ইসলামী বেনিফিটেড হবে না, সেইখান থেকে বেনিফিটেড হবে আমরা জুলাইতে যাদেরকে আমরা পরাজিত করেছি তারা বেনিফিটেড হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ওকে, লাস্ট মিনিট। সেজন্য আজকে এই সংসদে আমাদের একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিকে যেতে হবে। আমরা পলিসির জায়গায় আমাদের বিরোধিতা থাকবে, পলিসির জায়গায় আমরা এগ্রিমেন্টের মধ্যে থাকবো, কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত। এই লাইনটা আমরা ক্রস করব না। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। মাননীয় স্পিকার, আমরা এখানে আমরা কনস্ট্রাকটিভভাবে পলিসির জায়গা থেকে আমরা আর্গিউ করব, আমরা এগ্রি করব, আমরা ডিসএগ্রি করব, কিন্তু মাননীয় স্পিকার নির্মূলের রাজনীতি, বিনাশের রাজনীতি, দমনের রাজনীতি, পীড়নের রাজনীতি যদি আমরা বাংলাদেশে আবার পরিচয় করাই, ইন্ট্রোডিউস করাই, সেইখান থেকে এই সংসদের কেউ বেনিফিটেড হবে না। বেনিফিটেড হবে আমাদের সবচেয়ে বেশি যারা আমাদের এই বাংলাদেশটাকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে, সেই অপশক্তি হচ্ছে মাননীয় স্পিকার বেনিফিটেড হবে। সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করি। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা রশিদুজ্জামান মিল্লাত, মাননীয় সদস্য জামালপুর 1, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 20 বছর 4 মাস পরে সময় পেলাম, 20 বছর 4 মাস পরে আজকে বক্তব্য রাখছি এই সংসদে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই যে আবার মহান সংসদে আসতে পেরেছি আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমি ধন্যবাদ জানাই আপনাকে এই জন্য যে আপনি কামালপুরে যুদ্ধ করেছেন, আমাদের সম্মুখ যুদ্ধ, জেনারেল জিয়ার আন্ডারে থেকে এই কামালপুর, রৌমারী, রাজীবপুর এই সমস্ত এলাকায় আপনি সম্মুখ যুদ্ধ করেছেন এবং সেখানে আপনি আমার এলাকায় 2 বার গিয়েছেন, কামালপুরেও গিয়েছেন। কামালপুরে গিয়ে যে আপনাদের নামগুলি লিপিবদ্ধ করা ছিল, সেই নামগুলিকেও মুছে ফেলে দেওয়া হয়েছিল এই ফ্যাসিস্ট সরকারের আমলে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা মোরাল ছিল, সেই মোরালটাকেও ভেঙে সেখানে জিয়াউর রহমান, শেখ মুজিবের মোরাল দেওয়া হয়েছিল। এত ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে আমরা একটা এই সদ্য প্রাপ্ত একটা গণতান্ত্রিক সরকার, এই সরকার কিভাবে চলবে এটা নিয়ে আমরা যদি এই বাকবিতণ্ডা এর মধ্যে থাকি কেমনে হবে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আসতে দেওয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আমাকে ঠাঁই দিয়েছেন তার মন্ত্রিসভায় এবং তিনি কিছু কাজ করতে দিয়েছেন, সেই কাজগুলি যাতে আমরা করতে পারি, সেই কাজগুলি সম্বন্ধে 2-1টি কথা আমি বলবো। মাননীয় স্পিকার, আমি বলতে চাই মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আত্মার মাগফিরাত কামনা করে তারপরে আমি বক্তব্যটা শুরু করতে চাই। আমি আজকের যে রাষ্ট্রপতি ভাষণের সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর যে কিছু কথা, সেগুলি বলতে চাই এই জন্য, তাকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে তিনি তার ভাষণে ফেসিবাদ অবসান, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা জবাবদিহিমূলক জনবান্ধব সরকার গঠনের জন্য তিনি আশা ব্যক্ত করেছেন, যা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠন হবে এবং সে সরকারটি সর্বস্তরে সর্বক্ষেত্রেই ভালো ফলাফল করবেন, সেই আশা তিনি ব্যক্ত করেছেন। সেই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই বক্তব্যকে, যিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেবকে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই সঙ্গেও যে আমাদের যে বিরোধী দলের নেতা, তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে তিনি আমাদের যে আন্দোলনের সময়, যে আন্দোলনটা যখন হয়েছিল তখন তখন আমরা জেলে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন টুকু তিনি বললেন যে জেলে থাকার সময় আমি জেলে ছিলাম, তিনি জেলে ছিলেন, যা আমাদের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী জেলে ছিলেন, একসঙ্গে আমাদেরকে অনেককে এক জেলে পোড়া হয়েছিল।
আমাদেরকে মেরে ফেলার জন্য অপু সাহেব জেলে ছিলেন। আমরা সবাই মিলে যে জেলে থাকা অবস্থায় যে আমাদের ওনাদের যে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাহেব যখন ছিলেন ওইখানে একদিন তার চোখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল রিমান্ডে। চোখ বেঁধে নিয়ে যাওয়ার সময় এই শহীদুদ্দিন চৌধুরী এনি দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে এই বলেছিল যে তিনি মাননীয় সংসদ সদস্য ছিলেন, তার চোখ বাঁধা হচ্ছে কেন, এইভাবে হুঙ্কার দিয়ে তাদের এই ডিবির অফিসারদেরকে কম্পিত করেছিলেন। সেই নেতা তার বিরুদ্ধেও আজকাল আপনারা এই বিরোধী দল থেকে কথা বলা শুরু করেছেন। আমি মাননীয় বিরোধী দলের নেতাকে বলতে চাই, গতকালকে আপনি বলেছেন যে প্রত্যেক বছরই জুলাই আসবে, তার মানে এই হুঙ্কারটা দিয়েছেন কি যে জুলাইয়ে জুলাইয়ে আপনি 5ই আগস্টে পতন ঘটিয়েছেন, এই জুলাইয়ের আমাদেরকে ভয় দেখিয়েছেন যে এই সরকারকে আপনার প্রত্যেক মাসেই জুলাই আসবে। আমি বলতে চাই প্রত্যেক জুলাই জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আমরা সফলতা লাভ করেছি, প্রত্যেক জুলাই এইভাবে আমরা সফলতা লাভ করবো ইনশাল্লাহ। এরকম জুলাই অনেক চলবে। কাজেই এই জুলাই আন্দোলনের কথা আপনারা বলবেন না, শুধু আপনারা করেছেন। এই জুলাই আন্দোলনে আপনার প্রায় 1400 লোক প্রাণ দিয়েছে। সেই 1400 লোকের প্রাণের মধ্যে প্রায় 1000-এরও বেশি বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপির লোক সকলে মৃত্যুবরণ করেছে। কাজেই এখানে আমাদের যে এই 17 বছরের আন্দোলন, সেই আন্দোলনকে অস্বীকার করে আপনারা যদি বলতে চান আমাদেরকে যখন তখন ফেলে দিবেন, আমি সালাউদ্দিন টুকুর মাননীয় প্রতিমন্ত্রীর কথা ধরেই বলি যে এরকম হুঙ্কার না দেওয়াই ভালো। বরঞ্চ আজকে যে বিশেষ কমিটিটি গঠিত হলো 5 জন করে আমাদের সংসদ নেতা এবং বিরোধী নেতার যে সমন্বয়ে, সেইভাবে একটু যদি প্রত্যেকটি বিষয় নিয়ে আপনারা যদি আলোচনা করেন তাহলে এই দেশ একটি ভালো দেশে পরিণত হবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়তে চান। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের জাতীয় রাজনীতিতে একটা প্রভাব ইতিমধ্যেই পড়ে গেছে এই 2 মাসেই। এই 2 মাসের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটি ওয়াদা যে আমরা করেছিলাম, আপনারা জানেন 2/3 ভোটে আমাদেরকে সংসদে পাঠিয়েছে জনগণ, এবং জনগণ সবসময় এই 2 মাসের যে আমাদের কার্যকলাপ দেখে আমরা যেখানেই যাই, আমরা ইউনিয়নে, গ্রামে, গঞ্জে, বাজারে, উপজেলায়, জেলায়, শহরে, এমনকি এলিট ক্লাস তারাও বলে যে তোমাদের প্রধানমন্ত্রীর মধ্যে কিন্তু তোমরা চলো, যে প্রধানমন্ত্রীর যে আচরণ, প্রধানমন্ত্রীর যে ব্যবহার, প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টগুলি যেভাবে করে যাচ্ছে, তোমরা সবাই যদি এটা করতে পারো তাহলে এই দেশটা এই আগের মতো আর ফেসিবাদী দেশে পরিণত হবে না এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে। এবং এর মধ্যেই আপনারা জানেন সবাই যে জনগণের উদ্দেশ্যেও বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে যে কয়েকটি প্রকল্প ইতিমধ্যেই হাতে নিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, তারপরে জাতীয় অর্থনীতিতে যে একটা আপনার প্রবাহ ঘটছে এলাকায়, যে এই টাকাগুলি দেওয়া, খাল কাটা এবং খাল খনন পুনঃখনন কর্মসূচি ইত্যাদি এগুলি করা হয়েছে। এইবারই আপনি জেনে খুশি হবেন, আপনারা বিশেষ করে বিরোধী দলের নেতারা আপনারা শুনে খুশি হবেন যে বাংলাদেশে হজ যে আমরা হাজিরা যাই, প্রত্যেকটা হাজিরা কি পরিমাণ কষ্টে করতো আপনার ওখানে সৌদি আরবে ল্যান্ড করে। একটা নুসুক কার্ড নামে একটা কার্ড আছে, যে কার্ডের মধ্যে আপনারা জানেন যে কার্ডে সমস্ত নাম দেওয়া থাকে মাননীয় স্পিকার, যে তার আইডেন্টিটি সেই নুসুক কার্ড ছাড়া তিনি বেরোতে পারেন না। সে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সৌদি আরবের গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে এই নুসুক কার্ডগুলি এবার আমরা এখানে নিয়ে এসেছি। হাজিদেরকে এখানে ইমিগ্রেশন করে নুসুক কার্ডগুলি এখানে দিয়েছি, যাতে করে হাজিরা ওখানে নেমেই সরাসরি বাড়িতে চলে যেতে পারে, নুসুক কার্ডের জন্য যাতে আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা দেরি না করতে হয়। এই কাজটিও আমরা করেছি। আমাদের এই 2 মাসের কার্যকলাপ মাননীয় স্পিকার আপনি যদি দেখেন তাহলে অবশ্যই আপনি প্রশংসা করবেন যে এই 2 মাসে এই যা হয়েছে এবং এগুলো পর্যায়ক্রমে হতে থাকলে আগামী 5 বছরে যে $1 ট্রিলিয়ন, 10 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি পরিণতি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে মাননীয় প্রতিমন্ত্রী,
আপনার 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ দেন করুন। মাননীয় স্পিকার, আপনি আমার এলাকার আর একাই গেছেন, 5 মিনিট দেন মাননীয় স্পিকার। আমাদের আপনি জানেন মাননীয় স্পিকার, প্রতিমন্ত্রী 3 মিনিটে যে শেষ করুন। আমরা ইতিমধ্যেই বোয়িং ক্রয় করার জন্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই আমাদের পর্যটন কর্পোরেশনকে ঢেলে সাজিয়ে এখানে যাতে আপনার প্রবৃত্তি, আমাদের জাতীয় প্রবৃত্তিতে আমরা 2-3% মাত্র দেওয়া হতো, এখন যাতে আমরা বেশি করে 7-8% ভর্তুকি আমরা দিতে পারি, এই জাতীয় প্রবৃত্তিতে অংশগ্রহণ করতে পারি। আমরা ইউনিফাইড কমান্ড সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটি আপনার বিমানবন্দরগুলি আমরা চালাতে চাই। এর মধ্যে ইতিমধ্যেই আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন যে তাদের এলাকায় বিমানবন্দরগুলি যেটা বন্ধ হয়ে আছে, দুর্নীতির আখড়া ছিল, সেগুলি ক্লিন করেছি আমরা ইতিমধ্যে। এই 2 মাসের মধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে বগুড়া বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, শমশেরনগর স্থলবন্দর, পটুয়াখালী স্থলবন্দর সহ আরও কয়েকটি, এটা আমরা অগ্রিমভাবে এটা আমরা খুবই শিগগিরই আমরা এটা শুরু করবো ইনশাল্লাহ। আমার মনে হয় এই একটা জিনিস যদি আমাদেরকে সময় যদি দেওয়া হয় সরকার থেকে, এমআরও, মেনটেন্যান্স, রিপেয়ারিং এবং ওভারহোলিং করার জন্য যদি বিমানগুলিকে করার জন্য একটা সুযোগ প্রদান করা হয়, এখানে বিলিয়নস অফ ডলার আর্ন করা সম্ভব মাননীয় স্পিকার। শুধুমাত্র আপনার দুর্নীতির কারণে এবং নিজের পকেট ভারী করার জন্য এই বিগত বিমানমন্ত্রীগুলি এই কাজগুলি করে নাই, সেটা সম্ভব আমাদের দ্বারা এখানে করা। এবং আমরা ইনশাল্লাহ $1 ট্রিলিয়ন যে অর্থনীতিতে পৌঁছতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটাতে এই বিমান এবং পর্যটন মন্ত্রণালয় থেকে অধিকাংশ টাকা আমরা এখান থেকে দেব ইনশাল্লাহ। এই কথা আপনাকে ব্যক্ত করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে আমি শেষ করতে চাই, কারণ সময় আর দিবেন না আপনি। আমি বলতে চাই এক কথায়, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ভিশন এবং লিডারশিপের গতির সাথে তাল মিলিয়ে আমরা একটি নতুন দুর্নীতিমুক্ত সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রীর নেতৃত্বের এই গতি অব্যাহত থাকলে আগামী 5 বছরে বাংলাদেশ নতুন অর্থনৈতিক গতিতে রূপ নেবে। জনগণের আস্থা, সুশাসনের প্রতিশ্রুতি এবং উন্নয়নের ধারাবাহিকতা, এই 3 শক্তিতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদেরকে ধন্যবাদ।